জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুর মাহাত্ম্য গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। বাড়ি আসিয়ায় শ্রীহট্ট সদরের উকিল অপরিচিত অনুকূলবাবুর পত্র পাইলাম এবং গোত্রন্য বর্ধতাং প্রার্থনাটির সফলতার সূচনা দেখিয়া পুলকিত হইলাম। তবে উকিলের ঠাকুর পাওয়ার আগ্রহ দেখিয়া সঙ্গে সঙ্গে একটু সন্দেহও আসিল যে আগ্রহটি তান্ত্রিক গুরুর মান্ত্রিক ক্রিয়াকাণ্ড পাঠ করিয়াও জাগিতে পারে। যাই হোক, মাস দুয়েক পরে যখন তিনি নিজে আমার বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন, তখন তাহাকে দেখিয়া ও তাহার সঙ্গে আলাপাদি করিয়া সে সন্দেহ দূর হইল। আরও মাস দুয়েক পরে তিনি মঠে যাইয়া ঠাকুরের শিষ্য হইয়া আসিলেন। পাথেও পাঠাইয়া দিয়াও আমাকে সঙ্গী করিতে পারিলেন না। ওই সময়ে ছেলেটিকে মঠে পাঠাইবার একমাত্র চিন্তায় আমার চিত্তে অহরহ জাগিতে লাগিল। আমি স্কুলমাস্টার হইয়াও ৬-৭ বছরের ছেলেকে এখনও পর্যন্ত বর্ণপরিচয়ই করাইতে পারি নাই। উহা শুধু আমার যোগ্যতার অভাবে নয়, পরে ভুলিতে হইবে বলিয়া আমাদের ব্যবহারিক গতানুগতিক তাল আর শিক্ষা দিতে প্রবৃত্তি হয় নাই। কিন্তু এই নিরক্ষর কচি ছেলের পাকা পাকা কথা শুনিয়া ও মঠে যাওয়ার আগ্রহ দেখিয়া আমরা হতবাক হইতাম। একদিনকার এক অদ্ভুত কাণ্ড দেখিয়া আমরা একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। ফাল্গুন মাসে মঠে যাইতে পারিলাম না। পরবর্তী বৈশাখ মাসে পুষ্পদোল উপলক্ষে আমাদের বাড়িতে কীর্তন করিতেছি। এমন সময় গ্রামে এক বাড়িতে উৎসব থাকায় উহারা আসিয়া আমাদের তাদের বাড়িতে যাইয়া কীর্তন করিবার জন্য অনুরোধ করিল। সকলে রওনা হইলে ছেলেটিও যাইতে চাহিল। রাত্রি বলিয়া আমি নিষেধ করিলাম, কিন্তু সে কাঁদিয়া আকুল দেখিয়া একজন সঙ্গী বলিলেন, তাকে যাইতে দিন, আমি সঙ্গে করিয়া নিব, সেখানে দেখিয়া রাখিব, আবার বাড়ি আনিয়া দিব। আমিও আর বিশেষ আপত্তি করিলাম না। ওই বাড়িতে যাইয়া বংশীওয়ালা জগৎ উজলা কে বলে কালা তাহারই নাম এই কীর্তনটি গাহিতেছে। কীর্তন খুব জমিয়াছে। এমন সময় ওই ছেলেটি একখানা বাঁশ হাতে নিয়া ঠিক বাঁশির মতো দুই হাতে ধরিয়া পায়ের ওপর পা তুলিয়া ত্রিভঙ্গ হইয়া শ্রীকৃষ্ণের মতো কীর্তনের আসরের সামনে দাঁড়াইল। আমি তখন অন্যমনস্ক ছিলাম। ঈশানদা আমাকে দেখাইয়া দেওয়াতে চাহিয়া দেখিলাম, শরীর নিস্পন্দ, নেত্র নির্নিমেষ ও মুখমণ্ডল ধূসরবর্ণ। তাহাকে এভাবে দেখিয়া রোহিণী ভাবস্থ হইয়া হাত পা ছুড়িয়া গড়াগড়ি দিতে দিতে তাহার দিকে ছুটিল। যে রোষে চলিয়াছে উহাকে যাইয়া ধরিলে মারিয়া ফেলিবে ভাবিয়া আমরা তাহাকে ধরিয়া আটকাইলাম। দুইটি অসাড়ের মতো পড়িয়া থাকিল। গ্রামের একজন ঘোর অবিশ্বাসী এবার ভাব বিশ্বাস করিলেন। তিনি আমাকে পরে বলিয়াছিলেন, লোকে ভণ্ডামি করিয়া ভাব করে, এ আমার ধারণা ছিল, কিন্তু রোহিণীর মতো স্থির ধীর ও সচ্চরিত্র ছেলের ভাব কখনো কৃত্রিম হইতে পারে না। আর বীরেন কচি শিশু, গানের অর্থ বুঝিবার তার ক্ষমতা নাই। তাহার পক্ষে কৃষ্ণের রূপ বর্ণনার সময় অনুরূপভাবে দাঁড়ানো একেবারে অলৌকিক। কাজেই এবার আর বিশ্বাস না করিয়া পারিলাম না। সাতগাঁও স্টেশনে ঠাকুরের নিকটে আরসেমি কুড়েমি তমগুণের ধর্ম শুনিয়া আসা অবধি আমার মনে একটা খুঁতখুঁতি সর্বদাই জাগিত। ভাবিতাম, তবে কি আমি চাকরি ছাড়িয়া তমগুণে ডুবিয়া যাইতেছি? ঠাকুরও তো আবার চাকরি গ্রহণ করিতে বলিলেন না। যাই হোক, তাহার অভিপ্রায় আমি এরূপ বুঝিলাম যে স্কুল মাস্টারি ছাড়িয়া অন্যায় করি নাই, অন্যায় করিয়াছি স্থূলকর্ম ছাড়িয়া। কাজেই যে কোনো কর্মে নিযুক্ত থাকিলেই তো হইল ভাবিয়া, যদিও মাস্টারি ছাড়া আর কোনো সাংসারিক কর্ম অভিজ্ঞতা ছিল না, তথাপি যে কাজ সামনে পড়িত তাহাই 10 জনের মতো সুন্দরভাবে না হইলেও করিতে লাগিলাম। প্রথম প্রথম এসব কর্মে মন বসিত না, তবুও তমগুণের আক্রমণের ভয়ে জোর করিয়া লাগিয়া থাকিতাম। মন কেন বসিত না, এ সময়ের অনুষ্ঠিত কর্মগুলির একটা সংক্ষিপ্ত তালিকা দিলেই আমার যোগ্যতাভিজ্ঞ ব্যক্তির পক্ষে সহজে তাহা বোধগম্য হইবে বলিয়া নিম্নে তাহা দিলাম। বৃষ্টির মধ্যে গোচারণ, পাট গাছ হইতে পাট সংগ্রহ করা, ক্ষেত হইতে কলায় মুগ উবড়াইয়া আনা, ঘরের বেড়া দেওয়া ইত্যাদি। এখন আর সাংসারিক অবস্থা পূর্বের মতো স্বচ্ছল নাই। কাজেই স্বাবলম্বী হইয়া খাটিয়া খাওয়ার অভ্যাসটা কোনো রকম করিতে পারিলে অভাবের সংসারেও দুঃখ দৈনের আঘাত অপেক্ষাকৃত অল্প মাত্রায় লাগিবে এবং শরীরের আলস্য জড়তাও
দূরীভূত হইয়া যাইবে ভাবিয়া সব কাজেই ক্রমশ বেশ একটা আনন্দও পাইতে লাগিলাম। সময় সময়ে মঠে যাইয়া সন্ন্যাসী ভাইদের কার্য দেখিয়া এবং তাদের সঙ্গে যোগ দিয়া নিষ্কাম কর্মের একটা ভাবধারাও পাইতে লাগিলাম। নিজকে ঠিক সেবক ভাবিতে পারিলে অতি দুর্বলও যে সবল হইতে পারে, দীর্ঘ সময় কঠোর পরিশ্রমেও যে আনন্দ আছে, দাদা চিদানন্দ, নির্বাণানন্দ প্রভৃতি ভাইদের কাছে তার আভাস প্রথম পাইলাম। তারাও আমাকে একটু আগ্রহান্বিত মনে করিয়া সর্বদা সঙ্গে সঙ্গে রাখিয়া নানা কর্মে উপযোগী করত কর্মের কৌশলাদি শিক্ষা দিতেন। একদিন মঠের ম্যানেজার ও ঋষি বিদ্যালয়ের অধ্যাপক নির্বাণানন্দ স্বামী সকালবেলায় সব ভাইকে সব কাজ বিভাগ করিয়া দিয়া দেখিলেন গরুর ঘাস কাটিবার আর কেহ থাকিল না। কোনো দ্বিধা না করিয়া অতি সহজভাবে একখানা নৌকা নিয়া নিজেই মাঠে চলিয়া গেলেন এবং যথাসময়ে 40-50টা গরুর ঘাস কাটিয়া নিয়া আসিলেন। শিক্ষার গৌরব, পদের মর্যাদা, সম্ভ্রমের স্বাতন্ত্র্য ও রোগজীর্ণ দেহের অপটুতা এসব কিছুতেই তাহাকে বাধা দিতে পারিল না। বেদ অধ্যাপনার সঙ্গে যে গরুর ঘাস কাটাও খাপ খাইতে পারে, তাহা বর্তমান যুগের মানুষের বিশ্বাস হইবে কি? ক্রমে এসব কর্মের ভিতর দিয়া শুধু আনন্দ নয়, একটা মাদকতাও যেন উপলব্ধি করিতে লাগিলাম। কাজ করিতে থাকিলে দিন গত হইলেও যেন ছাড়িতে ইচ্ছা হইত না। একদিন শারদীয়া পূজার মহাষ্টমীর উপবাস করিয়া এক জঙ্গলে গরু চড়াইতে আরম্ভ করিলাম। অনবরত মন্দ মন্দ বৃষ্টিও পড়িতে থাকিল। পা বাহিয়া চিনে জোক উঠিতে লাগিল। জঙ্গলে গরু ছাড়িয়া দিয়া জোকের ভয়ে বাসের উপর উঠিয়া বসিয়া গান গাহিতে লাগিলাম। চতুর্দিকে উৎসবের বাদ্য, পথে ঘাটে লোকের আনন্দ কোলাহল, পূজাবাড়িতে প্রতিমা দর্শন ও প্রসাদ খাওয়ার ধুমধাম। উৎসবের মত্ততায় সব লোক অস্থির। আর আমি এমন সময় নির্জন জঙ্গলে উপবাসী থাকিয়া বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া উদয়াস্ত গরু চড়াইলাম। বিকালে বাড়ি আসিয়া সামান্য দুগ্ধমাত্র পান করত। উপবাসের অনুকল্প সমাপনান্তে সন্ধ্যার সময় এক পূজাবাড়িতে প্রতিমা দর্শন করিতে গেলাম। সেখানে মালসী গাহিয়া প্রায় অর্ধরাত্রি অতীত করিলাম এবং অবশিষ্ট রাত্রি বিজিত নিদ্র হইয়া এক নির্জন কক্ষে কাটাইলাম। আরেকবার মঠে দুর্গোৎসবের সময়েই পাট গাছ হইতে পাট লইতে দেখিয়া দাদা চিদানন্দজি ধমক দিয়া বলিলেন, নাট মন্দিরে যাইয়া মালা গাঁথ, যে দিনের যে কাজ। আমি বলিলাম, পূর্বের কীর্তন নর্তনের মতো এখন আমি সব কাজেই আনন্দ পাই, সুতরাং এ পাটগুলি কেন পচিয়া যাইবে? তিনি বলিলেন, আমাদের জন্য কর্ম, কর্মের জন্য আমরা নহি, পচিয়া যাইতে হয় যাক। যাহার সঙ্গে একদিন পুকুর পাড়ে জঙ্গল পরিষ্কার করিতে যাইয়া বলতার চাক দেখিয়া ভয়ে আমরা পশ্চাৎপদ হইতে চাহিলে তিনি বলিলেন, আমরা বলতা তাড়াইব না বলতা আমাদের তাড়াইবে? এবং অসংখ্য বলতার দংশন যন্ত্রণা সহ্য করিয়াও হাবি কাটা দিয়া জঙ্গল নিশেষে পরিষ্কার করিলেন, তবে ছাড়িলেন। যিনি একা 3 জনের বোঝা মাথায় নিয়েও আমি দেহ নই বলিতে বলিতে নির্দিষ্ট স্থানে চলিয়া যান। কর্ম সামনে দেখিলেই ঝাঁপ দিয়া পড়া যাহার স্বভাব, তাহার মুখে আজ এই মূল্যবান পাঠগুলির পচিয়া যাইবার কথা শুনিয়া ক্ষণকাল অবাক হইয়া থাকিলাম। যোগ ও কর্মসু কৌশল গীতায় মুখস্থ করিয়াছিলাম, আর এখন হাতে কলমে তাহার অর্থ বুঝিলাম এবং কর্মযোগ ও কর্মবন্ধনের পার্থক্য উপলব্ধি করিলাম। যে কর্ম আমাদের কাছে বন্ধন, তাহাই উহাদের কাছে বন্ধন মুক্তির উপায়স্বরূপ যোগ। শুধু কৌশল দ্বারা বন্ধনকেই মুক্তিতে পরিণত করা যায়। পাঠ লইতে যাইয়া আমাদের দৃষ্টি থাকিবে পাঠের মূলের দিকে, আর উহাদের দৃষ্টি থাকিবে সেবা সৌষ্ঠবের আনন্দের দিকে। কাজেই এই পাঠ সংগ্রহ করা কর্মটিতেই কারো বন্ধন হইবে, কেহ মুক্তির আস্বাদ ভোগ করিবে। পূজা অর্চনা যাগযজ্ঞ বন্ধন হইতে পারে, আবার হলচালন, কাষ্ঠাহরণ ইত্যাদি কর্ম করিয়াও মুক্তি হইতে পারে। বর্তমান আইন কানুনের দোষেই হোক আর প্রতিকূল পারিপার্শ্বিকের গতিকেই হোক, সকলেই জানেন মিথ্যা ছাড়া মোকদ্দমা হইতেই পারে না। কিন্তু মোকদ্দমা বা যে কোনো কর্মই যদি যোগের মতো অনুষ্ঠিত হয়, কর্তার যদি কর্তৃত্বাভিমান ও ফলাকাঙ্ক্ষার লেশমাত্র না থাকে, তবে যে কিছুই অসম্ভব নয়, উহা মঠের ভাইদের কাছে হাতে কলমে শিখিতে পাইয়াছি। দাদা চিদানন্দজির সঙ্গে মোকদ্দমার পরামর্শের জন্যে জোরহাট অক্ষয়বাবু উকিলের বাসায় গেলাম। প্রথম যখন তিনি আমাকে সঙ্গে নিতে প্রস্তাব করিলেন,
তখন আমার কাছে যেন প্রস্তাবটি কীরকম লাগিল। পরে অনিচ্ছা হইলেও আদেশবাহীর মতো চলিলাম। মকদ্দমার কথা পাইলে মকদ্দমী লোক ছাড়িতে চায় না। এক কথা নিয়াই দিবারাত্রি কাটাইয়াও যেন তৃপ্তিবোধ করিতে পারে না। আমরা কিন্তু প্রথম মৌনী হইয়া রওনা হইলাম। আমি মৌনী, অনিচ্ছাতে অপ্রীতিকর বিষয়ের অনুধাবনে, আর উনি মৌনী হইয়াছেন ভাবিলাম। মোকদ্দমার চিন্তায় আক্রান্ত চিত্ত হয়। ও মা, কিছু দূর যাওয়ার পরেই দেখি তিনি কেবল বিবেকানন্দের কর্মযোগ, গুরু নানকের সুখমণি সাহেব ইত্যাদির আলোচনা আরম্ভ করিয়া দিলেন, আর মাঝে বিরাম না দিয়া একেবারে 7 মাইল দূরে অক্ষয়বাবুর বাসায় উপস্থিত হইলেন। ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথাবার্তা সারিয়া লালমোহনদার বাসায় খেচরান্ন ভোগ দিয়া প্রসাদ পাওয়ার পরেই আবার মঠে রওনা হইলাম। আবার ঠাকুরের আলোচনা আরম্ভ হইল। পথে হাসা কাঁদা নাচা গাওয়া কতই হইয়া গেল। পূর্বে যাহা অপ্রীতিকর ভাবিয়াছিলাম, এখন মনে হইতে লাগিল, হায়, এরূপ কোনো কর্মোপদেশে যদি প্রতিদিনই উভয়ে মিলিয়ে বাহিয়া চলিয়া যাইতে পারিতাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।